বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফিনান্স, ব্যাংকিং ও বিমা এর দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমা এর 10ম অধ্যায় বিমা সম্পর্কে মৌলিক ধারণা। এই অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো যে ইতিমধ্যেই আমরা ফিনান্স প্রথম পত্র থেকে অনেকগুলো ক্লাস শেষ করেছি এবং আজকে আমরা দ্বিতীয় পত্রের ক্লাস শুরু করব। এবং এই দ্বিতীয় পত্রে আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে আমাদের দ্বিতীয় পত্রের দুইটি অংশ, একটা হচ্ছে ব্যাংকিং, এখানে 1 থেকে 9 অধ্যায় পর্যন্ত, অর্থাৎ প্রথম অধ্যায় থেকে 9ম অধ্যায় পর্যন্ত আমাদের 9টি অধ্যায় আছে ব্যাংকিং, আর 10ম অধ্যায় থেকে 14 অধ্যায় পর্যন্ত এই 5টি অধ্যায় আছে আমাদের বিমা। আমাদের প্রশ্নগুলো ভাগ ভাগ করে আসে। ব্যাংকিং থেকে আমাদের 60টি প্রশ্ন আসে, এখান থেকে আমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হয়, আর বিমা থেকে আমাদের 4টি প্রশ্ন আসে, অর্থাৎ 4টি সৃজনশীল প্রশ্ন আসে, সেখান থেকে আমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হয়। তা আমরা আজকে প্রথম ক্লাসে আমি দ্বিতীয় অংশ অর্থাৎ বিমা নিয়ে আলোচনা করব। এই জন্য আজকে আমাদের বিমার প্রথম ক্লাস হবে এবং আজকে ক্লাসে আমরা এমন কিছু জিনিস শিখব যে বিষয়গুলো তোমরা যদি আয়ত্তে রাখতে পারো তাহলে আমি আশা করি যে তোমাদের বিমা নিয়ে কোনো অধ্যায়ে আর কোনো বেশি সমস্যার সম্মুখীন হবে না। সেগুলো হচ্ছে আজকে আমরা বিমার নীতিমালা আলোচনা করব। এই নীতিমালাগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমাদের যে প্রশ্নগুলো আসবে তার ম্যাক্সিমাম আমাদের এই নীতিমালার মধ্যে মিলে যাবে। তোমরা যদি নীতিমালাগুলো আয়ত্তে রাখতে পারো তাহলে যে কোনো প্রশ্নের ম্যাক্সিমাম প্রশ্নেরই তোমরা উত্তর দিতে পারবে। এবং আমরা আজকে চেষ্টা করব যে এই নীতিমালাগুলো উদাহরণ দিয়ে কত সহজে তোমাদের কাছে উপস্থাপন করা যায় আমি সেটা চেষ্টা করব। তাহলে চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথমেই আমরা লিখেছি একাদশ শ্রেণী। আজকে এই ক্লাসটি শুধুমাত্র একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। আমাদের রুটিন অনুযায়ী আমাদের এই ক্লাস একাদশ শ্রেণীর। তবে তোমরা যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আসো তারাও এই ক্লাসটি উপভোগ করতে পারবে, কারণ দ্বাদশ শ্রেণীতে এবং একাদশ শ্রেণীতে একই বই যেহেতু, তো চাইলে তোমরা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা তারাও এই ক্লাসটা উপভোগ করতে পারবে। কিন্তু আমাদের রুটিন অনুযায়ী একাদশ শ্রেণী, এই জন্য আমি একাদশ শ্রেণী লিখলাম। এরপরে আবার আমাদের দ্বাদশ শ্রেণীর ক্লাস আছে, সেক্ষেত্রে আমি দ্বাদশ শ্রেণীর সিলেবাস নিয়ে আলোচনা করব। তাহলে দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়, তাহলে অধ্যায়টির নাম হচ্ছে বিমা সম্পর্কে মৌলিক ধারণা। আমাদের এই অধ্যায়টির নাম বিমা সম্পর্কে মৌলিক ধারণা, বেসিক কনসেপ্ট অফ ইন্স্যুরেন্স। তাহলে প্রথমে আমরা জানব বিমা কি, বা বিমা বলতে কি বুঝি। বিমা হচ্ছে মানুষের জীবন জীবিকা, সম্পদসমূহ আর্থিক ক্ষতির হাত হতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা করা, অর্থাৎ আর্থিক ক্ষতির হাত হতে রক্ষা করার জন্য প্রতিরক্ষামূলক ব্যবস্থাকেই বিমা বলে। অর্থাৎ আমরা জানি আমাদের জীবন এবং সম্পদ প্রতিটা মুহূর্তেই ঝুঁকির সম্মুখীন। যে কোনো মুহূর্তে কোনো ব্যক্তির সম্পদ নষ্ট হতে পারে। আমরা যারা মানুষ বা ব্যক্তি, আমাদের যে কোনো সময় আমরা দুর্ঘটনার শিকার হতে পারি, বা একজন মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, মারা যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে বিমা যে ব্যবস্থা, বিমার হচ্ছে যে এই সকল ঝুঁকির বিপরীতেই যে প্রতিরক্ষার ব্যবস্থা করা হয় সেটার নামই হচ্ছে বিমা। তাহলে এই বিমা সম্পর্কে আমরা সবাই জানি এবং সবারই আমাদের ধারণা আছে, কিন্তু শুধুমাত্র এইটাই জানি যে বিমা, কিন্তু এটা নিয়ে আমাদের বিস্তারিত কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আমরা বিমা সম্পর্কে জানলাম যে বিমা হচ্ছে মানুষের জীবন জীবিকা বা সম্পদ আর্থিক ক্ষতির হাত হতে রক্ষা করার প্রতিরক্ষামূলক ব্যবস্থাকেই বিমা বলে। এই বিমাকে আবার কয়েক ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সাধারণ বিমা আর একটা হচ্ছে জীবন বিমা। এগুলো নিয়ে আমরা আবার পরবর্তী ক্লাসে বিস্তারিত আলোচনা করব, যখন আমাদের বিমার প্রকারভেদ আসবে সেই লেকচারের মধ্যে আমি এগুলো বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা আজকে এই বিমা জানলাম, বিমার পরে আমরা আসব বিমার নীতিমালা। এই নীতিমালাগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এবং আমি এটাও বলেছি যে
বিমার মধ্যে যতগুলো অধ্যায় আছে বা 5টি অধ্যায় আছে, এই 5টি অধ্যায়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এই বিমার নীতিমালা। নীতিমালাগুলো যদি তোমরা সুন্দরভাবে বুঝতে পারো তাহলে তোমরা সব ক্লাসগুলোই ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমরা চলে যাই। প্রথম নীতি হচ্ছে বিমাযোগ্য স্বার্থের নীতি। 1 নম্বরে বিমাযোগ্য স্বার্থ। বিমাযোগ্য স্বার্থ বলতে বোঝায় বিমাকৃত বিষয়বস্তুর উপর বিমাগ্রহীতার আর্থিক স্বার্থকে, অর্থাৎ যেই স্বার্থ থাকলে বিমাগ্রহীতা আর্থিকভাবে লাভবান হবে, যার অনুপস্থিতি বিমাগ্রহীতাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। অর্থাৎ যেই সম্পত্তি বিমাগ্রহীতা বিমা করবে সেই সম্পত্তির মালিক বিমাগ্রহীতা কি হতে হবে? বিমাগ্রহীতা যদি ওই সম্পত্তির মালিক না হয় তাহলে সে ওই সম্পদের বিমা করতে পারবে না, কারণ ওই সম্পত্তির উপর বিমাগ্রহীতার তখনই দাবি থাকবে বা অধিকার থাকবে যখন সে ওই সম্পত্তির মালিক হবে। এক্ষেত্রে বলা যায় যে আমার বাবার একটি সম্পত্তি, এইটা আমার কোনো স্বার্থ নাই, কারণ এই সম্পত্তির মালিক হচ্ছে বাবা, বাবা ওই সম্পত্তির বিমা করতে পারবে। কিন্তু হয়তো বাবার অবর্তমানে সেক্ষেত্রে আমি সম্পত্তির মালিক হতে পারি। অথবা একটি বিল্ডিং আছে, ওই পার্শ্ববর্তী আমরা দেখতে পাচ্ছি একটি বিল্ডিং, ওই বিল্ডিংয়ের উপরে আমার কোনো স্বার্থ নেই, কারণ ওই বিল্ডিং যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমার কোনো ক্ষতি হবে না, তাই ওই বিল্ডিংয়ের উপরে আমি বিমাও করতে পারবো না। তাহলে বিমা ওই সকল সম্পত্তির উপর আমি করতে পারবো যেই সকল সম্পত্তির উপরে আমার অধিকার আছে। তাহলে এর মূল কথা হচ্ছে যেই সম্পত্তি বিমা করা হবে, যে ব্যক্তি বিমা করবে তা সেই ব্যক্তি ওই সম্পত্তির মালিক হতে হবে। বিমা যিনি করবেন তাকে বলা হয় বিমা গ্রহীতা, আর যার কাছে বিমা করবে অর্থাৎ বিমা কোম্পানিকে বলা হয় বিমাকারী। তাহলে বিমাযোগ্য স্বার্থের নীতি, উদাহরণস্বরূপ রহিম সাহেবের একটি গাড়ি করিম ভাড়ায় চালায়। ভবিষ্যতে দুর্ঘটনার কথা চিন্তা করে করিম গাড়িটির বিমা করতে গেলে বিমা কোম্পানি তার উক্ত বিমা গ্রহণে অস্বীকৃতি জানায়। কারণ হচ্ছে কি, যার গাড়ি সে বিমা করতে যায় না, রহিমের গাড়ি করিম ভাড়া চালায়, তাহলে গাড়ির ক্ষতি হলে রহিম চিন্তা করবে, করিম সেটা চিন্তা করবে না, এই জন্য করিম ওই সম্পত্তির উপর বিমা করতে পারবে না বা ওই গাড়ির উপর বিমা করতে পারবে না। এরপরে আসে 2 নম্বরে চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি। চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতিতে বলা হয়েছে বিমাকারী এবং বিমা গ্রহীতা যে চুক্তি করবে বা বিমা চুক্তি করবে, সেই বিমা চুক্তি করার সময় বিমাকারী বিমা গ্রহীতাকে যে তথ্য দিবে সেই তথ্য সঠিক তথ্য হতে হবে। আবার বিমাকারী বিমা গ্রহীতাকে অর্থাৎ এক পক্ষ অপর পক্ষকে, এক হচ্ছে বিমাকারী বিমা গ্রহীতাকে, বিমা গ্রহীতা বিমাকারীকে যেই তথ্য দিবে সঠিক তথ্য হতে হবে, কেউ কোনো মিথ্যা তথ্য দিতে পারবে না। যদি বিমা গ্রহীতা বিমাকারীকে বিমা করার সময় কোনো মিথ্যা তথ্য দেয় এবং সেই সমস্ত কারণে বা বিমাপত্রে উল্লেখিত কারণে যদি ওই সম্পত্তির ক্ষতি হয়, তাহলে বিমা গ্রহীতা যখন বিমা দাবি পেশ করবে সেই বিষয় প্রমাণিত হলে এই 2 নম্বরে যে নীতি চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি ভঙ্গ হওয়ার কারণে বিমা গ্রহীতা আর্থিক ক্ষতিপূরণ পাবে না। তাই বলা হয়েছে যে চূড়ান্ত সদ্বিশ্বাস। এক্ষেত্রে অবশ্যই উভয় পক্ষের সততা বজায় রাখতে হবে, কেউ কোনো মিথ্যা তথ্যের আশ্রয় নিতে পারবে না। মিথ্যা তথ্য দিলে এই যে চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি অনুযায়ী বিমা চুক্তি বাতিল বলিয়া গণ্য হবে। উদাহরণস্বরূপ মিস্টার রহিম তার নিজের জীবনের বিপরীতে বিমা করতে গেলে বিমাপত্রে উল্লেখ করেছিল তার বয়স ছিল 20, কিন্তু সেক্ষেত্রে সে উল্লেখ করেছিল তার বয়স হয়েছে 15, অর্থাৎ তার বয়স যখন 20 বছর ছিল ওই সময় সে উল্লেখ করেছিল তার বয়স 15 বছর, কিন্তু বিমাপত্রে উল্লেখিত কারণে যখন দুর্ঘটনা হয় বা ক্ষতিগ্রস্ত হয় তখন সে বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে। বিমা কোম্পানি যখন ইনভেস্টিগেশনে আসে তখন দেখতে পেয়েছিল যে যখন সে বিমা করেছিল তখন বয়স ছিল তার 20, কিন্তু সে বিমাপত্রে বয়সের কথা উল্লেখ করেছিল 15। এই মিথ্যা তথ্য দেওয়ার কারণে 2 নম্বরে যে আমরা নীতি চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি, এই নীতি ভঙ্গ হওয়ার কারণে বিমা গ্রহীতা আর আর্থিক ক্ষতিপূরণ পাবে না। 3 নম্বরে হচ্ছে আর্থিক ক্ষতিপূরণের নীতি। বিমা প্রথমেই বলবো যে ক্ষতিপূরণের নীতি, এখানে বলা হয় ক্ষতিপূরণের নীতি।
আমাদের যে সব বিমা, এই বিমার প্রথমত যে দুই প্রকার, একটা হচ্ছে জীবন বিমা আর একটা হচ্ছে সাধারণ বিমা। জীবন বিমা ক্ষেত্রে বিমাকে বলা হয় নিশ্চয়তার চুক্তি, আর সম্পত্তি বিমার ক্ষেত্রে বিমাকে বলা হয় ক্ষতিপূরণের চুক্তি। কারণ প্রথমেই আমি যদি বলি জীবন বিমায় যদি উল্লেখিত কারণে যে ব্যক্তি বা মানুষের বিপরীতে যে বিমা করা হয়, সেই ব্যক্তি যদি বিমা চুক্তিতে উল্লেখিত কারণে মারা যায়, তাহলে ওই ব্যক্তির কোনো ক্ষতিপূরণ বিমা কোম্পানি দিতে পারে না। কারণ হচ্ছে মানুষের ক্ষতি অর্থে পরিমাপ করা যায় না। তাহলে এক্ষেত্রে বিমা কোম্পানি এই ব্যক্তি, যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তার উপরে যে নির্ভরশীল ব্যক্তি আছে, তারা যাতে পথে না বসে, অর্থাৎ তাদের জীবনে যাতে অনিশ্চয়তা না আসে, সেজন্য বিমা কোম্পানি তাদেরকে আর্থিকভাবে কিছু সহায়তা করে, যেটার নাম নিশ্চয়তা। তাকে তার উপর নির্ভরশীল ব্যক্তিদের জীবনের জন্য কিছু অর্থ দিয়ে নিশ্চয়তা প্রদান করে, এজন্য জীবন বিমাকে বলা হয় নিশ্চয়তার চুক্তি। আর অন্য সকল সম্পত্তির বিমাকে বলা হয় ক্ষতিপূরণের নীতি। আর এই ক্ষতিপূরণটা অবশ্যই সেটা আর্থিকভাবে ক্ষতিপূরণ হতে হবে, অর্থাৎ সে যেই পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে সেই পরিমাণ অর্থে পরিমাপ করে বিমা কোম্পানি অর্থ দিয়ে সেই ক্ষতিপূরণ প্রদান করবে। আর এই ক্ষতিপূরণের নীতিতে মূল কথা হচ্ছে বিমাকৃত বিষয়বস্তু যতটুকু ক্ষতি হবে ততটুকুই ক্ষতিপূরণ দিবে, এর চেয়ে বেশিও দিবে না, কমও দিবে না। অর্থাৎ একজন ব্যক্তি সে বিমা করলো, তার বিমাকৃত বিষয়বস্তুর মূল্য ছিল 1 কোটি টাকা, কিন্তু চুক্তিতে উল্লেখিত কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে 50 লক্ষ টাকা। এক্ষেত্রে বিমা কোম্পানি তাকে 50 লক্ষ টাকাই ক্ষতিপূরণ দিবে, এর বেশি দিবে না। তার কারণ আমাদের নীতিমালা আর্থিক ক্ষতিপূরণ, এই ক্ষতিপূরণ নীতি আমাদের মূল কথাই হচ্ছে যে বিমা কোম্পানি ততটুকুই ক্ষতিপূরণ দিবে বিমা গ্রহীতার যতটুকু ক্ষতিপূরণ হবে। তাহলে এটাই হলো আমাদের আর্থিক ক্ষতিপূরণের নীতি। এবং এখানে আর একটা কথা হচ্ছে যে ক্ষতিপূরণটা অবশ্যই অর্থে হতে হবে, অর্থ ছাড়া অন্য কোনোভাবে ক্ষতিপূরণ প্রদান করবে না। 4 নম্বরে আছে প্রত্যক্ষ কারণের নীতি। বিমাপত্রে প্রত্যক্ষ কারণের নীতিতে বলা হয়েছে যে বিমাপত্রে যে বিষয়বস্তুর যে কারণগুলো উল্লেখ থাকবে, সেই সকল কারণে ক্ষতি হলেই শুধু বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে। অন্য কোনো কারণে ক্ষতি হলে বিমা কোম্পানি ওই সম্পত্তির কোনো ক্ষতিপূরণ প্রদান করবে না। যেমন ক্রিমসন পেন জাহাজটি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, পথিমধ্যে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হতে পারে। তো জাহাজের মালিক শুধুমাত্র জাহাজের বিমা করল এবং বিমাপত্রে উল্লেখ করেছিল যে ঝড়ের কবলিত হয়ে জাহাজটি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে শুধুমাত্র বিমা কোম্পানি ক্ষতিপূরণ প্রদান করবে। কিন্তু পথিমধ্যে জাহাজটি যাওয়ার সময় সমুদ্রে নিচে নিমজ্জিত পাহাড়ের সাথে ধাক্কা লেগে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে তিনি বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায়। কারণ হচ্ছে যে বিমা কোম্পানির কাছে সে চুক্তি করেছিল যদি জাহাজটি ঝড়ের কবলিত হয়, এই ঝড়ের কারণে যদি ক্ষতি হয় তাহলে বিমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে। কিন্তু জাহাজ ঝড়ের কারণে ক্ষতি হয় নাই। কি হলো, জাহাজ যখন সমুদ্রে দিয়ে চলাচল করছিল তখন সমুদ্রের নিমজ্জিত যে পাহাড় আছে অথবা বরফখণ্ড, এই সকল কারণে ক্ষতি হয়েছে, এই জন্য সে বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ পাবে না। প্রত্যক্ষ কারণের নীতি অনুযায়ী সে আর ক্ষতিপূরণ পাবে না। প্রত্যক্ষ কারণ হচ্ছে যে বিমাপত্রে যে বিষয়গুলো উল্লেখ করবে ওই বিষয়ের কারণে ক্ষতি হলে ক্ষতিপূরণ পাবে, এছাড়া অন্য কোনো কারণে ক্ষতি হলে সে ক্ষতিপূরণ পাবে না। এরপরে আছে 5 নম্বরে আনুপাতিক অংশগ্রহণের নীতি। আনুপাতিক অংশগ্রহণের নীতিতে বলা হচ্ছে যে একই বিষয়বস্তু যদি একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করা থাকে এবং বিমাপত্রে উল্লেখিত কারণে যদি ওই বিষয়বস্তুর ক্ষতি হয়, সেক্ষেত্রে বিমা কোম্পানি আনুপাতিক হারে ক্ষতিপূরণ দিবে। অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দেই যে আমি মিস্টার রাশেদুল ইসলাম বিমা করলাম, আমার জীবনের বিপরীতে 50 লক্ষ টাকার বিমা করলাম এ এবং বি কোম্পানির নিকট। এ কোম্পানির নিকটও বিমা করছি, বি কোম্পানির নিকটও বিমা করছি, 50 লক্ষ টাকার বিমা করছি আমি আমার জীবনের বিপরীতে। এ এবং বি একই বিষয়বস্তু, আমার কিন্তু একই বিষয়বস্তু, তো আমি বিমা করেছি একই বিষয়বস্তু, বি কোম্পানির কাছেও করেছি, এ কোম্পানির কাছেও করেছি। এখন এক্ষেত্রে আমার ক্ষতি হলো 30 লাখ টাকা। 30 লাখ টাকা যখন ক্ষতি হলো, তাহলে এই ক্ষেত্রে বিমা কোম্পানি কতটুকু ক্ষতিপূরণ দেবে? তাহলে দেখা যাচ্ছে ওর কাছে যদি আমি করি 30 লাখ টাকা
এর কাছে যদি আমি বিমা করি 20 লাখ টাকা, তাহলে এই দেখো উনি আমাকে, তারা দুই কোম্পানি মিলে আমাকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ দিবে। কারণ হচ্ছে আমার ক্ষতি হয়েছে কয় টাকা? 30 লাখ টাকা। তাহলে আমি 30 লাখ টাকা ক্ষতিপূরণ পাবো। এই সম্পত্তি ওর কাছে বিমা করা হয়েছিল 30 লাখ, এর কাছে করা হয়েছিল 20 লাখ, মোট 50 লাখ টাকা। তাহলে এই অনুপাতে উনি আমাকে 30 লাখ টাকার উপরে যে পার্সেন্টেজ আসে সেই ক্ষতিপূরণ দিবে, উনি 20 লাখ টাকার উপরে ক্ষতিপূরণ, অর্থাৎ আমি সর্বমোট এই 30 লাখ টাকায় ক্ষতিপূরণ পাবো। এই 30 লাখ টাকা ক্ষতিপূরণ এ এবং বি কোম্পানি আনুপাতিক হারে দিবে। যার কাছে বেশি অর্থে বিমা করা তিনি বেশি অংশ দিবে, যার কাছে কম অর্থে বিমা করা সে কম ক্ষতিপূরণ দিবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আনুপাতিক অংশগ্রহণের নীতি। একই বিষয়বস্তু অনেক সময় একাধিক বিমা কোম্পানির কাছে বিমা করা থাকে এবং ওই চুক্তিতে উল্লেখিত কারণেই যদি ক্ষতি হয় তো বিমা কোম্পানি আনুপাতিক হারে আমাকে, অর্থাৎ আমি বিমা গ্রহীতা, আমার যতটুকু ক্ষতি হয়েছে আমি ততটুকুই ক্ষতিপূরণ পাবো। এক্ষেত্রে আমি কিন্তু এই 30 লাখ টাকা এ এবং বি উভয় কোম্পানির কাছ থেকে আলাদা আলাদা বেশি পাবো না। অর্থাৎ আমার চুক্তি অনুযায়ী আমি কিন্তু আগেই বলে দিয়েছিলাম ক্ষতিপূরণের নীতি, এখানে আমি বলেছি যে যতটুকু ক্ষতি হবে ততটুকুই ক্ষতিপূরণ পাবে। তাহলে ওনার ক্ষতি হলো কত টাকা? 30 লাখ টাকা। তাহলে এই 30 লাখ টাকাই ক্ষতিপূরণ পাবে। আনুপাতিক অংশগ্রহণ, অর্থাৎ দুইটা কোম্পানি অনুপাতে এই 30 লাখ টাকা ক্ষতিপূরণ প্রদান করবে। তাহলে এটাই হচ্ছে আনুপাতিক অংশগ্রহণের নীতি। পরে আছে খুব গুরুত্বপূর্ণ একটি নীতি, এটা হচ্ছে স্থলাভিষিক্তকরণের নীতি। স্থলাভিষিক্তকরণের নীতিতে বলা হয়েছে যে বিমাকৃত বিষয়বস্তু বিমা চুক্তিতে উল্লেখিত কারণে যদি ক্ষতি হয়, উক্ত সম্পত্তির বিমা গ্রহীতাকে যদি বিমাকারী ক্ষতিপূরণ প্রদান করে, ক্ষতিপূরণ প্রদান করার পর ওই সম্পত্তির যদি কোনো অবশিষ্ট অংশ থেকে থাকে বা অবশিষ্ট অংশ থাকে, সেই অবশিষ্ট অংশের মালিক হবে বিমা কোম্পানি বা বিমাকারী, বিমা গ্রহীতা না। উদাহরণস্বরূপ বলি, যদি ক্রিমসন পেইন্টস ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, প্রতিমধ্যে জাহাজটি ঝড়ের কবলিত হয়ে গভীর সমুদ্রে ডুবে যায়। পরবর্তীতে বিমা কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করলে বিমা কোম্পানি উক্ত জাহাজের ক্ষতিপূরণ প্রদান করে। কিছুদিন পর জেলেরা সমুদ্রে মাছ ধরতে গিয়ে উক্ত জাহাজের সন্ধান পায়, জাহাজটি উদ্ধার করা হয়। এই যে উদ্ধারকৃত জাহাজের মালিক কে হবে? এক্ষেত্রে এই স্থলাভিষিক্তকরণের নীতি অনুযায়ী ওই জাহাজের মালিক হবে বিমা কোম্পানি, বিমাকারী না। কারণ বিমাকারী মানে বিমা কোম্পানি, বিমা গ্রহীতা না। কারণ বিমা গ্রহীতা তার সম্পত্তির যে পরিমাণ মূল্য ছিল সেই সম্পত্তির সেই পরিমাণ মূল্য বিমা গ্রহীতা বিমাকারীর কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে গেছে। এখন ক্ষতিপূরণ প্রদান করার পর ক্ষতিপূরণের নীতি অনুযায়ী কিন্তু সে সম্পূর্ণ ক্ষতিপূরণ পেয়ে গেল। এখন ওই সম্পত্তি যদি উদ্ধার করা যায়, সেই উদ্ধারকৃত সম্পত্তির মালিক হবে বিমা কোম্পানি, কারণ সেই তো ক্ষতিপূরণ দিয়ে দিছে। ওই সম্পত্তির যদি কোনো অবশিষ্ট অংশ থেকে থাকে, সেই অবশিষ্ট অংশের মালিক হবে বিমা কোম্পানি বা বিমাকারী। বিপুল সংখ্যায় পলিসি সংগ্রহের নীতি। বিপুল সংখ্যায় পলিসি সংগ্রহের নীতি হচ্ছে বিমা কোম্পানি যত বেশি সম্ভব সে বিমা পলিসি গ্রহণ করবে বা বিমা খুলবে। এক্ষেত্রে তার কোনো নীতি মানে সে কম বা নির্দিষ্ট কোনো নাই, সে যত পরিমাণ পারবে সে তত পরিমাণ বিমা পত্র খুলবে। দ্রুত সারাদানের নীতি। দ্রুত সারাদানের নীতিতে বলা হয়েছে বিমাকৃত বিষয়বস্তু যদি বিমা চুক্তিতে উল্লেখিত কারণে ক্ষতি হয় এবং বিমা গ্রহীতা বিমা দাবি পেশ করার পর বিমা কোম্পানি যত দ্রুত সম্ভব তার ক্ষতিপূরণ প্রদান করবে। অর্থাৎ বিমাকৃত বিষয়বস্তু ক্ষতি হয়েছে, বিমা গ্রহীতা বিমা দাবি বিমা কোম্পানির কাছে পেশ করছে, পেশ করার সাথে সাথে বিমা কোম্পানি যত দ্রুত সম্ভব তার এই ক্ষতিপূরণ প্রদানের জন্য সাড়া দিবে বা ক্ষতিপূরণ প্রদান করবে। এই জন্য এটাকে বলা হয় দ্রুত সারাদানের নীতি। পরের শেষে হচ্ছে সামর্থ্যমাফিক ঝুঁকি গ্রহণের নীতি। অর্থাৎ এক্ষেত্রে যে বিমা কোম্পানি সে বিমাকৃত বিষয়বস্তুর যে ঝুঁকি আছে সেই ঝুঁকি তার সামর্থ্য অনুযায়ী সে গ্রহণ করবে। যদি তার সামর্থ্যের বাইরে থাকে তাহলে সে সেই ঝুঁকি গ্রহণ করবে না। তাহলে এই নীতির মূল কথাটাই হচ্ছে এটা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে নতুন করে এই বিমা নিয়ে নতুন কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।